কিরণ এবং আমি অনেকদিন থেকেই বাইকে ঘুরছি। বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। একবার তো ট্রেন মিস করে বাড়ি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কলকাতায় গিয়ে হাজির হই আমরা। তারপর সেখানে সারাদিন সারারাত ভিজে ভোরবেলায় বাড়ি পৌঁছাই। তবে সেই অনেক জায়গায় যাওয়া সত্ত্বেও পাহাড়ে বাইক রাইড করার স্বপ্নটা স্বপ্নই থেকে গিয়েছিল। তারপর হঠাৎ সেই দিন এলো যখন আমাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছিল। তাই দুজনে বসে আমরা প্ল্যান করতে শুরু করলাম পাহাড়ে যাওয়ার। ১ম এ ভেবেছিলাম যে শিলিগুড়ি থেকে কাছাকাছি কোনো একটা জায়গায় যাবো যেটা আমাদের পক্ষে নিরাপদ হতে পারে। কারণ সবার মনে একটা প্রশ্ন ছিল যে পাহাড়ে ড্রাইভ করব কিভাবে? কোনো অসুবিধা হবে কিনা? তাই আমরা সিদ্ধান্ত নিলাম শিলিগুড়ি থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে কাবাকশি নামে একটি অফ বিট জায়গায়। তবে সেখানে গিয়ে বুঝলাম যে এটা খুব একটা নিরাপদ ছিল না। কেন? চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আবার এসেছি কিরণকে নিয়ে। কিরণকে আজকে পেয়েছি। আজকে নয়, প্রায় ৩ দিনের জন্যই পেয়েছি কিরণকে। আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে কাবাকুশি। তবে সেটা আমরা কালকে যাব। আজকের প্ল্যান হচ্ছে শিলিগুড়িতে স্টে করা। শিলিগুড়ি এখনো ১৬২ কিলোমিটার দূরে। আমরা বাড়ি থেকে অর্থাৎ পাঁচগ্রাম থেকে প্রায় ২০৪ থেকে ৫ কিলোমিটার এসেছি। এখানে ওয়েট করছি, আমরা একটু ব্রেক নিয়েছি। জায়গাটা খানিকটা গিয়ে হচ্ছে বিলাসপুর। এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছ, যেটা প্রায় খানিকটা শুকিয়ে গেছে। এই নদীটার নাম হচ্ছে নাগরি রিভার, নাগরি নদী। তার উপর একটা ব্রিজ আছে। এখানে বসে আমরা প্রায় ২০ মিনিট আমাদের ব্রেক নেওয়া হলো। এই ভিডিও শুট করতে আমরা দাঁড়ালাম, পুরো মাইক্রোফোন সেট আপ করতে এবং সাউন্ড কোয়ালিটি সেটা যাচাই করতে আমাদের অনেকটা সময় লেগে গেল। কালকে রাতে সেই বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম যে আমাদের প্ল্যানটা বোধহয় ভেস্তে যাবে। কিন্তু যাই হোক, সকাল থেকে খুবই ভালো ওয়েদার, রাস্তাও কন্ডিশন খুবই ভালো এবং ওয়েদারটা সকাল থেকে আমাদের পক্ষে। এখন বাকি দিনটা দেখা যাক কেমন কাটে। আমরা এসেছি আমাদের বাইকে। কিরণ একবার বাইকটা দেখিয়ে দাও। তো বৃষ্টির জন্য যে চিন্তাটা, সেটা হচ্ছে আমরা বাইকে আসছি, তাই সেই চিন্তা। এটা ছিল আমাদের সেকেন্ড ব্রেক। এর আগে প্রায় ১১০ কিলোমিটার আমরা একটা ব্রেক নিয়েছিলাম। তারপর এই হলো আমাদের সেকেন্ড ব্রেক। এবার আমাদের টার্গেট হচ্ছে মাঝখানে আর একটা ৩০০ কিলোমিটার ব্রেক নিয়ে কিছু খাওয়া-দাওয়া করে, সকাল থেকে এখন কিছু খাইনি আমরা। ৩০০ কিলোমিটারে কিছু খাওয়া-দাওয়া করে পুরো শিলিগুড়ি। শিলিগুড়িতে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে সাফারিটা হয়, সেই সাফারিটা দেখা। তারপর সিটি সেন্টার এবং হংকং মার্কেট, এগুলো দেখে আজকে রাতে শিলিগুড়িতে স্টে করব। তারপর আগামীকাল সকাল, সকাল আমরা পাহাড়ে উঠতে শুরু করব। তো সঙ্গে থাকো, দেখা যাক এবারে ভিডিওটা কেমন হয়, সাকসেস হচ্ছে কি হচ্ছে না, বৃষ্টিতে ১২টা বেজে যায় কিনা, তো সেটা দেখা যাক। আর আমরা আশাবাদী, চাইছি সবকিছু ঠিকঠাক থাকুক। বাকি চলো দেখা যাবে, একসঙ্গে মিলে এক্সপ্লোর করা যাবে। চলো ব্রেক কমপ্লিট, যাওয়া যাক এবার শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো বেরিয়ে পড়ি। সেখান থেকে রওনা হয়ে কিছু দূর পরেই আমরা একটা পেট্রোল পাম্পে বাইকে পর্যাপ্ত পেট্রোল নিয়ে নিই। তারপর আমাদেরও ব্রেকফাস্টের জন্য আমরা কিছুটা দূর গিয়েই এমজি ধাবা বলে একটা ধাবায় থামি। সেখানে খাবারের অর্ডার দিয়ে বসে, বসে খাবারের জন্য অপেক্ষা করতে শুরু করি। ২-৪ টে ছবি তুলতেই আমাদের খাবার এসে হাজির হলো। খাবার সেফ আছে কিনা সেটা আমি পরীক্ষা করে দেখার পর দুজনে মিলে খেতে বসি। খাওয়া শেষে আবার আমরা যাত্রা শুরু করি শিলিগুড়ির উদ্দেশ্যে। দুপুর ১টা নাগাদ আমরা গিয়ে পৌঁছাই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তো শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি। এখন বাজে বেলা ১টা। প্রথমে আমরা এসেছি বেঙ্গল সাফারি যেটা আছে শিলিগুড়িতে। এটা শিলিগুড়ির শালুগাড়ায় অবস্থিত একটি, বলতে পারো, পার্ক একটা। ঠিক আছে? সেই পার্কের মধ্যে বিভিন্ন প্রাণী আছে, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, এমনটা আমি দেখলাম ডিটেলস পড়ে। এখন ভেতরে গিয়ে দেখবো সেটা সত্যি আছে কিনা বা তার দেখা মেলে কিনা। সামনে ওখানে গিয়ে টিকিট নিয়ে তারপর পুরো জায়গাটা দেখা হবে। তো একটা বিরাট দায়িত্ব এবং কর্তব্য, তার সঙ্গে সঙ্গে একটা বিরাট কাজ। তো সেটা করার জন্য খুব এনার্জি প্রয়োজন, আর আমাদের খিদে পেয়ে গেছে। তো তাই টিকিট কাউন্টারের সামনে যে ক্যান্টিনটা আছে সেখানে গিয়ে আমরা কিছু খেয়ে নেব। বলতে পারো লাঞ্চ করবো আমরা এখন। কি পাওয়া যায় সেটাও জানি না, গিয়ে দেখবো মেনুটা। দিয়ে তারপর খেয়ে কমপ্লিট করে আমরা সাফারিতে যাব। গিয়ে দেখবো ভেতরে পুরো ব্যাপারটা কেমন হয়। দীঘায় গিয়ে ঢেউসাগর পার্কটায় একটা টয় ট্রেন ছিল, ওখানে চড়েছিলাম একবার। এখানেও বোধহয় বেঙ্গল সাফারি যেটা ভেতরে আছে, সেটা বাইরে থেকে দেখলাম কিছুটা টয় ট্রেনের মতোই লাগলো। যদি সেটা হয় তাহলে ব্যাপারটা বেশ হয় আর কি।
টয় ট্রেনে বসে পুরো জায়গাটা ঘুরে দেখতে ভালোই লাগবে। চলো দেখাই টিকিট কাউন্টারটা কোথায় আর ক্যান্টিনটা কোথায়। কারণ দুটোই প্রয়োজনীয়, এখানে টিকিট তো লাগবেই ভেতরে যেতে, আর ঘুরে দেখার জন্য এনার্জি দরকার, খেতেও হবে। চলে এসো সামনে। এটা অবশ্য আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা পুরোটাই পার্কিং এরিয়া। এখানে অনেক গাড়ি, বাইক সবকিছু এখানে পার্ক রাখা আছে। বাইরে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, এখানে এসে পার্কিং করতে হবে। পার্কিং এর যে চার্জটা আছে সেটা আমরা দেখে দেবো পরে একটু। বড় বড় গাছ, সেই জায়গা, পাখির ডাক, জানি না মাইক্রোফোনে ধরছে কিনা, তবে প্রচুর পাখি ডাকছে। ফিরে পাইনি কিরণ, এসো। এখানে আমার বাঁ দিকটায় টিকিট কাউন্টার আছে, এদিকটায় গিয়ে, আর এটা হচ্ছে ক্যান্টিন। চলে এসো ক্যান্টিনে, কি পাওয়া যায়, কি মেনু একবার দেখা যায়। নর্থ বেঙ্গল গাইড ব্রেকফাস্ট এটাকে সঙ্গে ঢুকে ভেতরে গিয়ে মেনু দেখে আমরা লাঞ্চ টাইমের জন্য চিকেন রাইস থালি অর্ডার করি, যেটা স্বাদ একদমই অসাধারণ বলবো না, মোটামুটি ছিল। তো সেখান থেকে লাঞ্চ খেয়ে আমরা বেরিয়ে গেলাম বেঙ্গল সাফারির উদ্দেশ্যে টিকিট কেটে ভেতরে যাওয়ার জন্য। বাবরে, আমরা এখন দাঁড়িয়ে আছি বেঙ্গল সাফারির ঠিক ফ্রন্ট গেটের সামনে। এখানে বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, সেখানে গিয়ে আমরা টিকিট নিয়ে নেবো। তারপর ভেতরে গিয়ে ওই যে দাঁড়িয়ে আছে টয় ট্রেন, ওই টয় ট্রেনে করে আমরা ঘুরবো। চলে এসো। ভেতরে গিয়ে দেখলাম আমার ধারণাটা ভুল ছিল। টয় ট্রেনটা আসলে বাচ্চাদের ঘোরার জন্য রাখা ছিল। বেঙ্গল সাফারির জন্য এসি বাসের ব্যবস্থা ছিল, যাতে পর্যটকদের নিয়ে পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে প্রাণীদের দেখানোর ব্যবস্থা আছে। পার্কে বিভিন্ন জীবজন্তুর সঙ্গে সঙ্গে সবথেকে মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা সত্যি বাঘটাকে দেখতে পেয়েছিলাম। তোমাদেরও দেখাচ্ছি একটু পরে। একটু দূর যেতেই একটা হরিণ আমাদের দেখিয়ে দিল কিভাবে নিজেকে বিপদে ফেলতে হয়, তারপর সেই বিপদ থেকে বেরোনোর জন্য স্ট্রাগল কিভাবে চালিয়ে যেতে হয়, এবং অবশেষে কিভাবে সফল হওয়া যায়। এই ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে দেখে সবাই এক্সাইটমেন্টে ফেটে পড়ে, কিন্তু সে পার্কে থেকে থেকে পুরো অলস হয়ে পড়েছে। সারাদিন শুধু শুয়ে শুয়ে ঘুম পাড়ে। বাঘটাকে দেখার পর সবার এক্সাইটমেন্ট দেখে আমার একটা জ্ঞানের কথা মনে পড়ে যায়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মোটামুটি সাফারিটা আমাদের শেষ, বাস থেকে আমরা নেমে গেছি। আমরা দেখলে অনেক কিছু আমরা দেখলাম, বেশ কয়েকটা হরিণ দেখলাম, ময়ূর দেখলাম, আরো অনেক কিছু। বাট এই রয়্যাল বেঙ্গলটাকে দেখে পাবলিকের যে রিয়াকশনটা ছিল, সেখান থেকে জাস্ট একটা কথা মনে পড়লো যে আছে তো অনেক, কিন্তু স্পেশাল ওয়ান একজনকেই দেখার জন্য অনেক অধীর আগ্রহে থাকে সবাই। দেখা পেলে একদম এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য ভিড় থেকে আলাদা হও, ইউনিক কিছু একটা করো, নাহলে কোনো এক্সাইটমেন্ট নেই। তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা পার্কটার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জীবজন্তুগুলো পর্যবেক্ষণ করলাম। একটা পাইথনের দেখা পেয়ে তার সঙ্গে কথা বলতে সে হাই দিলে অনিচ্ছা প্রকাশ করলো। কচ্ছপের সঙ্গে প্রতিযোগিতায় হারার পর থেকে খরগোশ তো ক্যামেরার সামনে মুখ খুলতেই যায় না। পাশে একটা ইগুয়ান আর এক্সাইটমেন্টের কারণ জানতে এসে বলল ককরোচটা বাইরে পার্টি করছে, তাই আমিও বাইরে যেতে চাই। আমি ওকে বোঝালাম যে হাতে পদ্মফুল নিয়ে আমার নিয়ে কোনো পার্টা করতে পারছে না, তুই বেরিয়ে কি করবি। আমার কথা শুনে সে কিছুটা ধাতস্থ বোধ করলো। আরো কয়েকটি প্রাণী পর্যবেক্ষণ করার পর গিয়ে উঠলাম এই ওয়াচ টাওয়ারে। পার্কের মধ্যেই এটা একটা অ্যাডভেঞ্চার জোন, যেটা এখন বন্ধ আছে। সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তার সঙ্গে সঙ্গে একটা ওয়াচ ওয়ে আছে, যেটা খুব উঁচু না, মোটামুটি 20 থেকে 25 ফুট উঁচু হবে, কিন্তু ভিউটা বেশ ভালোই আসছে। নিচ থেকে দেখার থেকে ভিউটা অনেক ভালো, আর এখানে ছবিও খুব ভালো আসছে। কিরণের খুব পছন্দ হয়েছে এই স্পটটা। তো তোমরা যদি কেউ আসো তো অবশ্যই এখানে ছবি তুলবে, স্ট্যাটাস দেবে,
আর জানাবে কমেন্টে কেমন লাগলো, সত্যি জায়গাটা ভালো লাগলো কিনা। পার্কের প্রবেশ মূল্য এবং বিভিন্ন অ্যাক্টিভিটির প্রাইস চার্ট দেওয়া থাকলো স্ক্রিনে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এটা বেঙ্গল সাফারির বাইক বা গাড়ি পার্ক করার প্রাইস চার্ট। বেঙ্গল সাফারি আমরা ঘুরলাম, গাড়িতে চড়ে ঘুরেছি, তারপর পায়ে হেঁটে অনেকটা জায়গায় ঘুরলাম। এখানে প্রচুর পাখি রাখা আছে, তো পুরোটা আমরা ঘুরতে পারলাম না। খুব অনেক বড় একটা এরিয়া জুড়ে এটা আছে। তোমরা যদি আসো পুরোটা ঘুরতে পারো তো কমেন্ট অবশ্যই জানাবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর যেটা একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি আছে, অর্থাৎ টেম্পল আছে একটা, তো সেটা আমরা দেখতে যাব। সেখানে ভাবছি, আশা করছি এখন সময় 4:10, আশা করছি আবহাওয়াটা ভালো থাকবে, আলো থাকবে এবং শ্যুটটা আমরা ভালোভাবে করতে পারবো। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক মোনাস্ট্রিতে। মনস্ট্রিতে পৌঁছাতে আমরা দেরি করে ফেলি। ওখানে গিয়ে দেখি বন্ধ হয়ে যাওয়ার সময় বিকেল 5টা। তাই তোমরা যারা দেখতে যাচ্ছ শিলিগুড়িতে বেঙ্গল সাফারি বা মনস্ট্রি, মাথায় রাখবে যে দুটোই সোমবারের দিন বন্ধ থাকে এবং বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। তাই সেখান থেকে ফিরে আমরা চলে যাই নওয়াবদার কাছে। সেখানে স্নান সেরে কিছুটা বিশ্রাম নিয়ে চলে যাই হংকং মার্কেটের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায়। সেখানে টুকটাক কিছু কেনাকাটার পর ডিনার সেরে প্রায় 11টার সময় আমরা ফিরি এবং রাতটা আমরা শিলিগুড়িতে স্টে করি। পরের দিন আমরা সকাল সকাল আবাকুশির উদ্দেশ্যে রওনা দেব। সঙ্গে থাকো, একসঙ্গে যাওয়া যাবে।